একজন নির্বাচনের প্রার্থী কিভাবে বলেন এই কথা আমার তো মাথায় আসে না, যে আমাকে যারা ভোট দেবে না বা আমাকে যে অঞ্চলের মানুষ ভোট দেবে না সে অঞ্চলে আমি কোনো উন্নয়ন কাজ করব না। মাথাটা নুইয়ে স্ত্রীর কথা শুনে বাজারে এসে সেই আপনার ঘন দুধের চায়ের সাথে একটা পরোটা ভিজিয়ে ভিজিয়ে খান, পরিশেষে দেখা যায় বুকের মধ্যে 7-8টা ব্লক হয়েছে এবং তার চিকিৎসার টাকাটাও পান না। সেই মানুষটাকেও নমিনেশন দেওয়া হয় না। ক্রিকেট খেলে কোটি কোটি টাকা কামাচ্ছে, তাকে আবার নমিনেশন কেন দেওয়া হয়? যেই নায়িকা ছবি করে করে একেবারে শিডিউল দিতে দিতে একেবারে সময়ই পান না, সেই অতি ব্যস্ত নায়িকা, অতি ব্যস্ত নায়ক এবং অতি ব্যস্ত খেলোয়াড়কে কেন এই রাজনীতিতে টেনে আনবে? তারা কি রাজনৈতিকভাবে অভিজ্ঞ? তারা পার্লামেন্টারি প্রসিডিংস কিন্তু জানে। এখানে কে আসছে? গায়ক তো গায়িকা বলে, এই গায়িকার নাম বলা হলো, এই গায়িকার নাম বলা হলো যে অমুক গায়িকা এসছে। আমি যে তাকে কে নিয়ে আসছে বলে যে গ্রামের মানুষরা তাকে চাঁদা তুলে টাকা দিয়ে নিয়ে আসছে। সেই গায়িকাকেও আমি পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে দেখেছি। দুঃখজনক, যিনি পুলিশ অফিসার উনি তার ভাই নির্বাচনের প্রার্থী, সেই নির্বাচনের প্রার্থী ভাইয়ের সঙ্গে গিয়ে এবং সেটা আবার ওনার অফিসিয়াল ড্রেস পরে বা প্রফেশনাল ড্রেস পরে গেলেন। কেন গেলেন আমি ঠিক বুঝলাম। এতে এই যাওয়াটা আমার মনে হয় দুদিক থেকে নেগেটিভ হয়েছে। একটি হলো উনি উনার যে পুলিশ প্রফেশন সেটাকে উনি আমি মনে করি ক্ষুণ্ণ করেছেন। কারণ উনার তো এখানে যাওয়ার দরকার নাই, উনি তো সরকারি কর্মকর্তা এবং সেটাও আবার ল এনফোর্সিং এজেন্সির বড় কর্মকর্তা একজন। উনার যাওয়ার কি হেতু আছে, দরকার আছে, সেটা আমি বুঝি না। আপনি ওনাকে ইন্টারভিউ করতে পারেন এই ব্যাপারে, কোনো সমস্যা নাই। আমি মনে করি যে আপনি কেন আপনার নির্বাচনে প্রার্থী আপনার ভাইয়ের সঙ্গে ফুল ইউনিফর্ম অবস্থায় একজন পদস্থ পুলিশ কর্মকর্তা হয়ে আপনি কেন গেলেন? এটা মোটেও ঠিক না। আমি মনে করি উনি, আমার দৃষ্টিতে ওনার এই কর্মটি ঠিক হয় এবং এটা হয়েছে কি, এটা ধরেন নির্বাচন সুষ্ঠু হলেও মানুষ তার ভাই যদি সুষ্ঠু নির্বাচনেও নির্বাচিত হয়ে আসেন তাহলে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন কাজ করবে যে তার ভাই এখানে এসে নির্বাচনকে প্রভাবিত করেছে। এটা করার ভদ্রলোকের কোনো প্রয়োজন ছিল না, আমি যেটা মনে করি। এরপরে আপনি বলুন, আমার মনে হয় আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ, একরামুল করিম চৌধুরী নোয়াখালী যে সুবর্ণচরের নোয়াখালী 4 আসনের উনি উনি হুমকি দিয়েছেন যে উনি যে এলাকায় মানে ওনার ছেলেকে ভোট দিবে না সেই এলাকার উন্নয়ন করবে না। তো আমরা তো এর মধ্যে মনে হয় 1 সপ্তাহ হয়ে গেছে উনি যে কথা বলেছে, আমরা তো কোনো ধরনের ব্যবস্থার কথাও শুনিনি ওনার। শুধু ইন জেনারেল আমরা শুনেছি যে সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, বাট ওনার ছেলের ব্যাপারটা এটাও একটি হাসিনা আপা, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যে মন্তব্যটা করলেন যে যে এলাকার মানুষ থেকে ভোট দেবে না সে এলাকার তিনি প্রতিনিধিত্ব করবেন না বা সে এলাকার মানুষের উন্নয়ন করবেন না। আমি মনে করি একজন প্রকৃত জনপ্রতিনিধি এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। আমি যেটা বলবো যে সেই জনপ্রতিনিধিকে অবশ্যই সেই নির্বাচনের প্রার্থীকে কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে উঠতে হয়, একজন প্রকৃত জনপ্রতিনিধির কি কর্তব্য সেই সম্পর্কে ওনার পড়াশোনা করা উচিত এবং জ্ঞান অর্জন করা উচিত। আমি যেটা মনে করি, একজন নির্বাচনের প্রার্থী কিভাবে বলেন এই কথা আমার তো মাথায় আসে না, যে আমাকে যারা ভোট দেবে না বা আমাকে যে অঞ্চলের মানুষ ভোট দেবে না সে অঞ্চলে আমি কোনো উন্নয়ন কাজ করব না। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। দিস ইজ এ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্টেটমেন্ট ফ্রম এন ইলেকশন ক্যান্ডিডেট। নো। আর এখানে সৈয়দ বদরুল ইহসান ভাই একটি চমৎকার কথা বলেছেন, এটা আমিও ফিল করি, আমি নিজেও দেখেছি। অনেক লোক জানেন কি, একটি পাঞ্জাবি একটি পায়জামা বছরের পর বছর পরে এবং সেইটাই আবার বাড়িতে গিয়ে আবার কেচে দিয়ে আবার রোদ্রে শুকিয়ে পরের দিনে এই পোশাকটা পরেই বেরিয়েছেন গণসংযোগ করতে এবং পয়সা নাই, ধার করেছেন। যতটুকুন জমি ছিল সেই থেকে একটু একটু জমি বিক্রি করে জনসংযোগ করেছেন। এবং আওয়ামী লীগের মধ্যেও আমি বলবো
যে বঙ্গবন্ধু একটি কোড ব্যবহার করতেন, যে কোডটি বঙ্গবন্ধুর নামে বিখ্যাত হয়েছে, মুজিব কোড। সেই কুনামূলে একটি মুজিব কোড বানিয়েছেন, আর নতুন একটি বানাতে পারেন নাই, সেই সামর্থ্যটুকুও নাই। এবং পুরনো মুজিব কোড পরে এক কাপ চা একবার মানে একা খেতে পারেন না, আধা কাপ করে ভাগ করে চা খাওয়া মানুষটা প্রতিদিন সকালবেলা বের হয়ে গণসংযোগ করেন। এবং শুধু তাই নয়, অনেক সময় দেখা যায়, আমি স্ত্রীদেরকে দোষ দিব না, অনেক সময় রাগে বিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে স্বামীকে বলেন যে তুমি এখন কোথায় যাচ্ছ, যে আমি গণসংযোগ করতে যাচ্ছি বা জনগণের সাথে আমার মিটিং আছে। বলে যে আমি তোমার নাস্তা তৈরি করব না। সেই মানুষটি তখন অসহায় ভাবে বাড়ি থেকে বের হয়ে যায়, গিয়ে একটি চায়ের স্টলের মধ্যে একটি পরোটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে এক কাপ দুধ চা নিয়ে সেটা চুবিয়ে চুবিয়ে খেয়ে খেয়ে সে কাজ করে। স্ত্রীকেও সাহস করে বলতে পারে না যে তুমি কেন আমার নাস্তা বানাবে না, কারণ তার নিজের মধ্যেও এক ধরনের অপরাধ বোধ কাজ করে, যে আমি তো আমার সন্তানের প্রতিও দায়িত্ব পালন করতে পারলাম না, রাজনীতি করে আমার স্ত্রীকে তার একটা শখ, সাধারণ শখও আমি মেটাতে পারলাম না, একটা শখ আহ্লাদ কারোর জন্যই কিছু করতে পারলাম না, এমনকি বৃদ্ধ মা বাবার জন্য কিছু করতে পারলাম না। তাই এই মানুষটি, যিনি সারাক্ষণ রাজনীতি করেন, গণসংযোগ করেন, মাথাটা নুইয়ে স্ত্রীর কথা শুনে বাজারে এসে সেই আপনার ঘন দুধের চায়ের সাথে একটা পরোটা ভিজিয়ে ভিজিয়ে খান, পরিশেষে দেখা যায় বুকের মধ্যে 7টা 8টা ব্লক হয়েছে এবং তার চিকিৎসার টাকাটাও পান না। সেই মানুষটাকেও নমিনেশন দেওয়া হয় না। এটা হলো বাস্তবতা। বদরুল ভাই বলেছেন, আমি এটা স্পষ্ট করলাম। এই ধরনের মানুষের সংখ্যা এবং এই ধরনের মানুষের সাথে আমার অনেক গণসংযোগ আছে, তাদের সঙ্গে আমার পরিচয় আছে। বাড়িতে গেলে অনেক সময় দুঃখ করে বলে যে ভাই কি পেলাম, ঢাকা শহরেও তো গেলাম না, তোমরা তো ঢাকা শহরে আছো, গ্রামেই পড়ে আছি, উপজেলায় পড়ে আছি, সারাদিন খাটি, কিন্তু নমিনেশন তো পাই না, করব কি? তারা এক অনিশ্চিত নদীতে, এক অনিশ্চিত সাগরে নৌকা বেয়েই চলেছে, তার তীর কোথায় কোনোদিন খুঁজে পায় না। এই মানুষগুলো এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখন যে সে রাজনীতি ছেড়ে দিবে সেটাও সম্ভব নয়, কারণ রাজনীতি করলে অন্তত 10টা লোক তার সাথে থাকে। সেই লোকটা যখন যদি বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি ছেড়ে দেয়, তাহলে পরের দিনই সে গুপ্ত হত্যার শিকার হবে বা অন্য কোনো কোনো সমস্যা তার হয়ে যাবে, কারণ তার শত্রুরা তখন তাকে দুর্বল মনে করে আক্রমণ করে। আমি বুঝাতে পারলাম আমি কি বুঝাতে চাই? অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, যে সৈয়দ বদরুল হাসানও বলেছেন যে পোড় খাওয়া রাজনীতিবিদরা আসলে জায়গা পাচ্ছে না, জায়গা করে নিচ্ছে খেলোয়াড়, চিত্রনায়ক, নায়িকা। এখানে একটি কথা অ্যাড করি হাসিনা আপা, আপনার অনুমতি ক্রমে যদি আপনি আমাকে অনুমতি দেন। ক্রিকেট খেলেন ভালো, বদরুল ভাই আরেকটি কথা বলেছেন, আজকে আমাদের মামুন ভাই চমৎকার ভাবে এই কথাগুলো তুলে ধরেছেন। আমরা মনে হয় একই লাইনে তিনজন আজকে কথা বলেছি, কারণ এটা একটা সমস্যা, এটা বিএনপিরও সমস্যা, আওয়ামী লীগেরও এই সমস্যা তৈরি হচ্ছে যে ত্যাগী নেতারা কোন রকম মূল্যায়ন পাচ্ছে না এবং নমিনেশন পাচ্ছে না। আপনি বলেন ক্রিকেট খেলে কোটি কোটি টাকা কামাচ্ছে, তাকে আবার নমিনেশন কেন দেওয়া হবে? যেই নায়িকা ছবি করে করে একেবারে শিডিউল দিতে দিতে একেবারে সময়ই পান না, সেই অতি ব্যস্ত নায়িকা, অতি ব্যস্ত নায়ক এবং অতি ব্যস্ত খেলোয়াড়কে কেন এই রাজনীতিতে টেনে আনবে? তারা কি রাজনৈতিকভাবে অভিজ্ঞ? তারা পার্লামেন্টারি প্রসিডিংস কিন্তু জানে? তারা কি প্রতিপক্ষের পার্লামেন্টে যারা আছেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, অথবা ধরেন আপনার এই যে অপোজিশন বেঞ্চে যারা আছেন, প্রশ্ন আসলে তারা প্রশ্নের উত্তর দিতে পারেন? তারা কনস্টিটিউশনাল ল পড়েন? তারা কনস্টিটিউশনের প্রসিডিংস পড়েন? তারা তারা পার্লামেন্টে কিভাবে বক্তব্য রাখতে হয়, কি নর্মসে বক্তব্য করতে হয়, কি এটিকেট ম্যানার মেনটেন করে বক্তব্য রাখতে হয়, তারা কি সেটা জানেন? আমি এখন বলতে বাধ্য হলাম যে আমি খুবই দুঃখিত যে আমি একদিন বাড়িতে গিয়েছিলাম, আজ থেকে ধরেন প্রায় 13-14 বছর আগে ঘটনা। আমি বাড়িতে গিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছি ক্যাজুয়াল ড্রেসে, হাঁটাহাঁটি করার পরে পাশেরই একটা গ্রাম থেকে আপনার গানের শব্দ আসছে, বাউল গানের মতোই, কিন্তু এটার মধ্যে আদি রসাত্মক কথা আছে দেখলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, কণ্ঠটা কেমন কেমন যেন পরিচিত মনে হইলো, যে আমি বললাম যে এইখানে কে আসছে গায়ক, তো গায়িকা, বলে এই গায়িকার নাম বলা হলো।
এই গায়িকার নাম বলা হলো যে অমুক গায়িকা এসছে, আমি যে তাকে কে নিয়ে আসছে বলে যে গ্রামের মানুষরা তাকে চাঁদা তুলে টাকা দিয়ে নিয়ে আসছে, সেই গায়িকাকেও আমি পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে দেখেছি। দুঃখজনক। এটা কি আমি রাজনীতির দুর্ভিক্ষ? পার্লামেন্টে অনেক বিরোধী নেতা নেত্রী আছে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, আমি কিছু মনে করি না, কারণ দে আর কোয়ালিফাইড, দে স্টাডি আ লট জি and they place their argument and statement and speech in the parliament in a very unique way. হুম এটাই হলো কথা। শিক্ষিত যোগ্য ব্যক্তি রাজনীতি করবে। কোথা থেকে কি টাকা নিয়ে হঠাৎ করে ভুইফুরু হয়ে এলাকায় গিয়ে, বদরুল ভাই এটা ইঙ্গিত করেছেন, গিয়ে হঠাৎ করে যেই মানুষটা সারা বছর রাজনীতির মাঠ তৈরি করেন তার বাড়া বাতে ছাই দিয়ে চলে আসে নমিনেশনটা নিয়ে, এটা কোন ধরনের প্র্যাকটিস? দিস প্র্যাকটিস শুড বি স্টপড ইন পলিটিক্স। জি ধন্যবাদ।